না সত্যি, আজ আবহাওয়াটা কিন্তু বেশ। কালই বোধহয় পূর্ণিমা। আকাশে হালকা ক্ষয়ে যাওয়া চাঁদ, চারিদিকে বৃষ্টির ঝমঝম শব্দ, আর তার সাথে সদ্য ভেজা মাটির সোঁদা গন্ধ। এরকম আবহাওয়ায় ঘণ্টাখানেক ঘুমিয়েও শান্তি। উফ, এ সময় আবার কে ডাকাডাকি করতে এলো? কে কে ডাকাডাকি করছো এত রাতে? ভাই, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, খুব জরুরি দরকার আছে। এটা তো নীলের গলা। কিরে, এখন এত রাতে কি দরকার পড়লো তোর? হ্যাঁ, যা ভেবেছি। তুই নিশ্চয়ই প্রজেক্টের কপির জন্য এসেছিস। তোরাও না? আরে না, ওসব কিছু নয়, এখন অত বলতে পারছি না, তুই নিজেই দেখবি, চল। এত রাতে কি দেখাতে নিয়ে যাবি বলতো? আরে তুই আয়ই না আমার সাথে। এত বৃষ্টিতে? উফ, তোদেরকে নিয়ে আর পারা যায় না। এই সবে মাত্র পড়ে টড়ে মাঝরাতে একটু শুতে যাচ্ছি, না তার জো নেই। আচ্ছা দাঁড়া, ছাতাটা নিই। এখনও বেশ ভালোই বৃষ্টি পড়ছে। ছাতাটা খাটিয়ে নিয়ে আমি নীলের পিছু পিছু হাঁটতে লাগলাম। মিনিট খানেক হাঁটার পর নীল একটা বড় অসুস্থ গাছের তলায় এসে থামল। দেখলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে গাছটার তলায়, মুখটা সাদা কাপড়ে ঢাকা। এসব কি? এটা কে? ইনি অসুস্থ, তো ডাক্তারকে ডাক। আমি কি করব বলতো? আর মুখটাই বা ঢাকা দেওয়া কেন? ইনি মারা গেছে, এটা একটা মৃতদেহ। কি? বাবা, অনেক দূর থেকে আসছে, মাঝ রাস্তায় এই বিপদ। আমার কেউ নেই, দয়া করে একটু সাহায্য করো বাবারা। পাশেই তো শ্মশান, দেহটাকে নিয়ে যেতে সাহায্য করো। আমি আমি বুড়ো মানুষ। এতক্ষণ লক্ষ্য করিনি যে একজন বৃদ্ধ পাশেই দাঁড়িয়েছিল। কথা শুনে হুঁশ ফিরল। আমি নীলকে পাশে টেনে নিয়ে গেলাম। ভাই, এসব ঝামেলায় পড়ে লাভ নেই। বাড়ি ছেড়ে এত দূরে শেষে কোনো বিপদে পড়ব? আর তাছাড়া শ্মশান এখান থেকে বেশ অনেকটাই রাস্তা, যাবি কিভাবে ওটাকে নিয়ে? বুড়ো মানুষ রাত বিরেতে বিপদে পড়েছে, এরকম অবস্থায় কিভাবে ফেলে যাই বলতো ওনাকে? সেরকম হলে কালই না হয়। এতক্ষণে বৃদ্ধ দেখি আমাদের কাছে এগিয়ে এসেছেন। না বাবারা, আমার কাল অবধি থাকা চলবে না, অত সময় নেই হাতে। আজ রাতের মধ্যেই আমাকে রওনা দিতে হবে। কিন্তু আমরা দুজনে কিভাবে নিয়ে যাব এটা কি? আর জিনিসপত্রও লাগবে কিছু। আরে চিন্তা করিস না, আমি তোকে ডাকার আগেই রণজিৎদাকে ডেকে দিয়েছি, ও আর একটা ছেলে নিয়ে সব বন্দোবস্ত করেই আসছে। বেশ, তাই হোক তবে, তোর যখন এই ইচ্ছা। আমি চমকে উঠলাম। পেছন থেকে কাদের যেন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। গ্রামগঞ্জের মাঝরাত্রির কথাটাই আলাদা। একটা পিন পড়লেও সে আওয়াজ ঠিক কানে আসবে, এতটাই নিস্তব্ধ। মাঝরাতে কি ঝামেলায় ফেললি বলতো? নে চ, বৃষ্টিটা প্রায় থেমেই এসেছে। এই সুযোগে কাজটা সেরে আসা যাক। আয়োজন মোটামুটি সব করেই এসেছি। সে এক গা ছমছমে ব্যাপার। যতদূর চোখ যায় জনমানব তো দূরের কথা, একটা প্রাণের অস্তিত্বও নেই। শুধু দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। আর এসবের মাঝে আমরা চারটে প্রাণী খাটুলি কাঁধে করে একটা মৃতদেহ বয়ে বেড়াচ্ছি। বৃদ্ধ আমাদের পিছু পিছু আসছিল। তা দাদু, তোমার নাম কি? এত রাতে তোমরা দুজনে যাচ্ছিলেই বা কোথায়?
ভাই, আমরা তোদের থেকে বয়সে কিছুটা বড় মানছি, তা বলে আমাকে দাদু বলে ডাকবি? অন্তত দাদাও তো বলতে পারতিস। না, তোমরা আর শোধরালে না। মোরা বইতে বইতে এরকম একটা বিদঘুটে সময় হাসি পারো বটে তোমরা। তা তোরা যদি আমাদের দাদু বলে ডাকিস তাহলে কে হাসবে না বলতো? আরে ও তোমাদের কাউকে দাদু বলেনি, ও তো এই রে, নামটাই তো জানা হয়নি। দাদু, তোমার নামটা কি যেন? অতীন্দ্র মল্লিক। শুনলে, ওই যে কথা বললো পেছন থেকে, ওই দাদুকেই বলছিলাম। দেখাই যাচ্ছে ইয়ার্কিটা কে মারছে। তা দাদু, বললে না যে তোমরা এত রাতে যাচ্ছিলে কোথায়? বাবা, আমি আমার গ্রামে ফিরছিলাম, তার মাঝে এই দুর্ঘটনা। আচ্ছা, এখানে যে ওনার সৎকার হয়ে যাচ্ছে, গ্রামে গিয়ে কি বলবেন সবাইকে? সত্যি কথা বললেও ওরা ঠিক বিশ্বাস করবে কি আপনাকে? পরে এই নিয়ে বিপদে পড়তে পারেন কিন্তু। বললাম না, খোঁজ নেবার মতো কেউ নেই আমার। আমি তোমার কথা বলছি না, ওই ওনার কথা বলছি। ওর খোঁজ তো কেউ করতেও পারে, বলো। আমিও তো ওর কথাই বলছিলাম। এই, আমার তো মনে হচ্ছে আমাদের এই কাজটা করা ঠিক হচ্ছে না, পরে আমরাও বিপদে পড়তে পারি। তোমরা কি বলছো? আমি তো রণজয়কে বলেই ছিলাম এ কথা। ও তো বলেছিল মৃত ব্যক্তির সাথে কি একজন লোক আছে। হ্যাঁ, নীল তো আমার সেরকমটাই বলেছিল। আমি ভুলে গিয়েছিলাম ব্যাপারটা। এই নীল, ওই লোকটা কোথায় রে, যে মৃত ব্যক্তির সাথে ছিল? কি বলছো বলো তো তোমরা? আরে ওই তো পেছনেই। আরে এই প্রমোদ, ওই লোকটা গেল কোথায়? এই, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই রকম সময় ইয়ার্কি মারাটা একটু বন্ধ করতো। আরে উনি তো কিছুক্ষণ আগে পর্যন্ত কথা বলতে বলতে আমাদের পিছু পিছুই আসছিলেন, হঠাৎ করে গেলেন কোথায়? তোরা কার কথা বলছিস বলতো? আমি তো এসে থেকে পর্যন্ত আমরা চারটে প্রাণী ছাড়া কাউকেই দেখিনি এই তল্লাটে। এগুলো কি ধরনের মশকরা? জলজান্ত মানুষটা আসছিল আমাদের পেছনে, আর তোমরা কেউই ওকে লক্ষ্য করলে না? এই, তোমরা তর্ক থামাও। আমরা এতক্ষণে কাকে বয়ে নিয়ে যাচ্ছি ওটা আগে দেখা দরকার। নীল এগিয়ে গিয়ে মুখের ওপর দেওয়া কাপড়টা এক টানে সরিয়ে দিল মৃতদেহের উপর থেকে। ব্যাপারটা দেখে আমি একেবারে হতভম্ব। কিরে, হলো কি তোদের? এরকম স্থির হয়ে দাঁড়িয়ে পড়লি কেন? রণজয়দা, এই এতক্ষণে আমাদের পিছু পিছু আসছিল, ওই একই মুখ। নীল এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মুখ শুকনো, কোনো কথাবার্তা বলছে না, আড়ষ্ট হয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করলাম আমিও। সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে, কিন্তু ওর পা আর মাটিতে নেই, যেন হাওয়ায় ভেসে আছে শরীরটা। রণজয়দা, সুমিতদা, দেখতে পাচ্ছ তোমরা? না, এবার ওরাও দেখছে ব্যাপারটা। ওদের মুখও থমথমে, কারোর মুখ দিয়েই একটাও কথা ফুটছে না। ও কি, ওটা যে আমাদের দিকেই এগিয়ে আসছে, মুখে একটা ক্রূর হাসি। আমার কি করণীয় কিনা সব ভুলে গেলাম মুহূর্তেই। কাঁধে একটা চাপ অনুভব করলাম। ভাই, দৌড় লাগা, বাঁচতে চাইলে দৌড় লাগা।
আমরা চারজনে মৃতদেহ ফেলে প্রাণপণে ছুটছি। যতবার পিছনে তাকাচ্ছি ওটা যেন আরও একটু একটু এগিয়ে আসছে মনে হচ্ছে। না, আর পারা যাচ্ছে না, পারা যাচ্ছে না আর। এতক্ষণ ধরে ছুটছি, আমাদের গ্রাম আসছে কই? যা হয় হোক, প্রাণ যায় যাক, একটু থামতে পারলেই শান্তি মনে হচ্ছে। আমরা যেন চক্রাকারে ঘুরে চলেছি। এই যে এটা নিয়ে 4 বার এইটাকে ফেলে এগিয়ে গেছি, সবারই হাল তাই। একসাথেই দাঁড়িয়ে পড়লাম আমরা। ওই অদ্ভুতুড়ে জিনিসটা একটু একটু করে এগিয়ে আসছে আমাদের দিকেই। আমরা কি ক্ষতি করেছি বলো তো? আমরা তো তোমার সাহায্যই করছিলাম, তুমি কেন আমাদের ক্ষতি করতে চাইছো? হ্যাঁ, সাহায্যই যখন করছিলে, আমাকে ফেলে চলে যাচ্ছিলে কেন? আমি না বাঁচলে আর কাউকেও বাঁচতে দেব না। ওটার চোখ যেন এখন রাগে লাল হয়ে ফেটে পড়তে চাইছে। ওটা এগিয়ে আসছে নীলের দিকেই। দাঁড়াও, তুমি কি চাও বলো? কি চাই তোমার? আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করব। সাধ্য ভালো, সাধ্য মতো সাহায্যই করা ভালো। 4 জীবন বলে কথা। আমার কাজ না হলে আমিও কাউকে বাঁচতে দেব না, দেব না বাঁচতে। কি করতে হবে আমাদের? যা করছিলে আগে, আমার সৎকার, ওটাতেই আমার মুক্তি। আজই শেষ দিন। আমার মুক্তি না পেলে আমি সারা জীবনের জন্য সূক্ষ্ম শরীরে এই মর্তেই থেকে যাব। অভিশপ্ত হয়ে যাব আমি সারা জীবনের জন্য। আর আর এরকমটা হলে আমি তোমাদের সমেত পুরো গ্রামকে শেষ করে দেব, এক এক করে। হাতে মাত্র কিছুক্ষণে আছে, তোমাদের জীবন তোমাদের হাতেই। অতঃপর কি আর করা যায়, মন শক্ত করে মৃতদেহটার দিকে এগিয়ে গেলাম। কিন্তু এ কি, আমাদের চোখের সামনেই দেহটা কেমন যেন হয়ে গেল। একেবারে পচা গলা, চামড়া পচে গিয়ে মাংস দেখা যাচ্ছে জায়গায় জায়গায়। গন্ধে টেকা যাচ্ছে না ওখানটায়। ঘেন্না হচ্ছে বুঝি? আমিও কিছুদিন আগে তোমাদের মতোই ছিলাম। মরার পর কেউ এলো না। পড়ে 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 শরীরটা পচে গেল। হ্যাঁ, আমি আর নিতে পারছিলাম না, কেমন যেন একটা হয়ে গেল। জগতের সমস্ত আলো যেন হঠাৎ আস্তে আস্তে কমে আসছে। আমি আর শরীরটাকেই যেন অনুভব করতে পারছি না। চোখ খুলল আমার বাড়ির বিছানায়, পাশে নীল বসে। আমি উঠে বসলাম। কি হয়েছিল আমার? ওটা কি স্বপ্ন ছিল? হুম, সবটাই সত্যি ছিল। তাহলে? তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। শ্মশান থেকে সন্ন্যাসী কাকাকে ডেকে এই পচা শরীরটাকে বয়ে নিয়ে গিয়ে আমরা সৎকার করি। তার পরপরই ওই অদ্ভুতুরে জিনিসটা গায়েব হয়ে যায়। তোর আজ 1 দিন পর জ্ঞান ফিরল। আমি ঘরের জানালা খুলে দেখলাম এখন রাত্রি নেমেছে, পূর্ণিমা। পুরো গ্রামটা চাঁদের আলোয় যেন ভেসে যাচ্ছে। তা নীল, আর কারো সাহায্য করতে যাবি নাকি কখনো মাঝরাতে?